খুব পরিকল্পিতভাবেই যাদবপুরের যে একটা শিক্ষার পরিবেশ, একটা মননের পরিবেশ, সেটাকে নষ্ট করতে চায়। যাদবপুরে কর্মসমিতির নির্বাচন হওয়াতে তৃণমূল একটা ভয়ানক ধাক্কা খেয়েছে। অনেক চেষ্টা করেও পারেনি। যেখানেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে তৃণমূল ধাক্কা খাচ্ছে। যার ফলে তৃণমূল তারা কেন বিক্ষুব্ধ হচ্ছেন, এই বিক্ষোভের কারণটাকে খতিয়ে দেখে সমাধান করা। কেন ছাত্রদের দাবি কিন্তু আকাশ কুসুম কিছু থাকে না, তা তিনি সেটা করলেন না। এবং পরিকল্পনা করে তিনি যখন গেলেন, তিনি বাইরের লোক নিয়ে গেলেন। শিক্ষামন্ত্রী তিনি কথা বলতে গেলেন, ছাত্ররা উদ্ধত, আমি তো অস্বীকার করছি না। এই বয়সটাই তো তাদের উদ্ধত হওয়ার বয়স। এই বয়সে যদি কেউ উদ্ধত না হয় তাহলে সে তো কখনোই কোনো কাজ করতে পারবে। এবং সেটা আহত হয়েছে এটাকে স্বীকার করে নিয়ে, হতে পারে ভুল হয়েছে, স্বীকার করে নিয়ে ছাত্রদের সহমর্মিতা আদায় করার পরিবর্তে তারা এটাকে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বাজারে নেমে গেলেন। সুতরাং যাদবপুরে হামলা করো, গুন্ডা পাঠিয়ে দাও। যারা গিয়েছিলেন ওখানে, আমি নির্দ্বিধায় বলতে পারি একজনের সঙ্গে শিক্ষার কোনো মৌলিক সম্পর্ক নেই। যারা বিচ্ছিন্ন নন তাদের নিরাপত্তার কোনো প্রয়োজন হয় না, জনগণ তাদের সঙ্গে থাকবেন। ওরা অত্যন্ত আতঙ্কিত বলেই ওরা ওই রকম 5 মিনিটে দখল নেব, 3 মিনিটে দখল নেব, এটা যেন। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সকলের নজর রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিকাশদা নমস্কার, ইমেজ বেঙ্গলে স্বাগত। কিছুক্ষণ আগের খবরে জানা যাচ্ছে ইন্দ্রানুজ রায়ের যে এফআইআর সেটা গ্রহণ করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো আদালতের নির্দেশে, যেটা হওয়া উচিত ছিল আরও আগে, কিন্তু হলো সেটা 5 দিন পর। কী বলবেন? দুর্ভাগ্যজনক পরিস্থিতি হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কথাটা ধারাবাহিকভাবে আমি বলে আসছি, 2011 পরবর্তী সময় থেকে পুলিশ এবং প্রশাসন কখনোই তারা আইন মেনে কাজ করে না। রুল অফ ল বলে একটা বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে যে প্রশাসনকে, সে যে দলেরই হোক না কেন, তাকে আইন মেনে কাজ করতে হবে, আইন মোতাবেক কাজ করতে হবে। কেন প্রশাসন হচ্ছেন দল নিরপেক্ষ, তাদের একমাত্র নির্ধারণ করার নিরিখ হচ্ছে আইন। এ রাজ্যে সেটা নেই, বন্ধ হয়ে গেছে। কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশাসনে যারা আছে দেখেছেন, তিনি সরাসরিভাবে গুন্ডামিকে প্রশ্রয় দেন, তিনি সরাসরিভাবে দুর্নীতিকে লালন পালন করেন। সুতরাং প্রশাসনে যারা আছেন তারাও বুঝে নিয়েছেন যে এটাই আমাদের করণীয়। এবং এর বিরুদ্ধে যারা কথা বলতেন পুলিশ প্রশাসনের মধ্যে, যে পুলিশ ইউনিয়ন, সেটা উনি ভেঙে দেন। ভেঙে দিয়ে একেবারে ওর পছন্দ মতো লোকেদের তিনি একটা ওয়েলফেয়ার কমিটি নামক একটা বকচ্ছপ জাতীয় বস্তু তৈরি করে সেখানে তিনি নাকি পুলিশ কর্মচারীদের যে সমস্ত ক্ষোভ বিক্ষোভের কথা শোনেন, তো স্বভাবতই তারাও আর স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, তাদের ইচ্ছে থাকলেও। যাদবপুরের ঘটনা বারে বারে প্রমাণ করেছে যে এক্ষেত্রে পুলিশ প্রশাসন তারা খুব পরিকল্পিতভাবে যাদবপুরের যে একটা শিক্ষার পরিবেশ, একটা মননের পরিবেশ, সেটাকে নষ্ট করতে চাইছে। বাইরে থেকে যে সমস্ত শক্তি আসছে, 2011 পরবর্তী সময়ে আমরা কিন্তু বারে বারে এটা লক্ষ্য করেছি। এই সাম্প্রতিক ঘটনা এটা তার অত্যন্ত জাজ্বল্যতম প্রমাণ। মনে থাকতে পারে, আমি হয়তো আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে যাদবপুরে কর্মসমিতির নির্বাচন হওয়াতে তৃণমূল একটা ভয়ানক ধাক্কা খেয়েছে। অনেক চেষ্টা করেও পারেনি। যেখানেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে তৃণমূল ধাক্কা খাচ্ছে। যার ফলে তৃণমূল কোথাও এমনকি একটা কোঅপারেটিভ নির্বাচনকে পর্যন্ত করতে দিচ্ছে না, গুন্ডামি করছে। এবং পুলিশ সেখানে দর্শক মাত্র, তা নিয়েও বারবার মামলা করতে হচ্ছে। ধরুন শিক্ষামন্ত্রী তিনি গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা হলে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সভা বসে। তিনি জানতেন, খবর আছে যে ছাত্ররা ওখানে বহুদিন থেকে তারা লড়াই করছেন। তাদের মূল দাবি কি? অত্যন্ত যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত দাবি যে নির্বাচন হোক, ছাত্র নির্বাচন হোক, আইসিসি কমিটির নির্বাচন হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা হোক। সেটাই রাজ্য সরকার করছেন না। এই রাজ্য সরকার বিভিন্ন শিক্ষা অঙ্গনে আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকারের দল আর কি, প্রথম থেকেই। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, আমরা এমনকি আরও কিছু নাম করা, যেমন রায়গঞ্জে শুরু হয়েছিল, যাদবপুর বিদ্যাপীঠ, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছেন। তাদের একটাই লক্ষ্য, তা হচ্ছে যে শিক্ষা অঙ্গনের যে মুক্ত পরিবেশ,
জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করি, ওরা জ্ঞানটাকে মুক্ত করতে চায় না, চাইছে গৃহের প্রাচীরের মধ্যে খণ্ড ক্ষুদ্র করো। এটা ভারতবর্ষের বর্তমানে যারা শাসনে আছেন বিজেপি, তাদের একটা পরিকল্পনা। তারা দেশব্যাপী সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীন চিন্তার পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন, লড়াই হচ্ছে। পশ্চিমবঙ্গে একই কাজ করে চলেছেন মমতা। তাই সেদিন যখন গেলেন শিক্ষামন্ত্রী, তিনি কথা বলতে গেলেন, ছাত্ররা উদ্ধত, আমি তো অস্বীকার করছি না, এই বয়সটাই তো তাদের উদ্ধত হওয়ার বয়স। এই বয়সে যদি কেউ উদ্ধত না হয় তাহলে সে তো কখনোই কোনো কাজ করতে পারবে না। আমরা দেখেছি তো তরুণ ছাত্র সুভাষচন্দ্র বোসকে কীভাবে প্রেসিডেন্সি কলেজে ওটেনকে তিনি মুখোমুখি হয়েছিলেন, আমরা বিস্তারিত যাচ্ছি না। এটাই হচ্ছে ছাত্র সমাজের চরিত্র। আর যারা পরিচালনায় থাকেন তাদের দায়িত্ব কি? তারা কেন বিক্ষুব্ধ হচ্ছেন, এই বিক্ষোভের কারণটাকে খতিয়ে দেখে সমাধান করা। কেন ছাত্রদের দাবি কিন্তু আকাশ কুসুম কিছু থাকে না। তা তিনি সেটা করলেন না, এবং পরিকল্পনা করে তিনি যখন গেলেন তিনি বাইরের লোক নিয়ে গেলেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের অন্য এলাকার নেতাদের কি সেখানে প্রয়োজন ছিল? আর যে অধ্যাপকরা এফআইআর লিখেছেন, আমি তো এফআইআর পড়লাম, আমার ভাবতে কষ্ট হয় যেভাবে লিখেছেন, আর বেশি বলছি না। এবং তারা সত্য গোপন করলেন। একজন অধ্যাপিকা তিনি নির্লজ্জ মিথ্যে কথা বললেন যে তার হাড় ছিনতাই হয়েছে। তিনি তো সভায় ছিলেন বলছেন, সেখানে তো ছাত্ররা হামলা করতে যায়নি, ছাত্রদের হামলা তো বাইরে হয়েছে। তো একজন অধ্যাপক যদি এইরকম লিখিতভাবে অসত্য কথা বলেন, তিনি কি ছাত্রীদের কাছ থেকে পরবর্তীকালে কোনো রকম শ্রদ্ধার দাবি করতে পারেন? এখন এই সমস্ত লোকেরা যখন ক্ষমতায় আসবেন, ছাত্ররা তাই তো শ্রদ্ধা করবে না, না করাটাই কাম্য। করলেই বরং বলবো ছাত্ররা তাদের স্বাধীন চিন্তাকে বিসর্জন দিয়েছে। এবং বিক্ষোভ হচ্ছে, গাড়িতে হামলা হয়েছে, সব মানলাম, খুব নিন্দনীয়, ছাত্রদের দেখে ভীষণ ধমকে দেওয়া উচিত। শিক্ষামন্ত্রীর কাজ কী ছিল? তুমি বিক্ষোভ করছো, তোমার কোমর দিয়ে গাড়ি চালিয়ে দেবো? 3-4 জন ছাত্র আহত হয়েছেন, এবং সেটা আহত হয়েছেন এটাকে স্বীকার করে নিয়ে, হতে পারে ভুল হয়েছে, স্বীকার করে নিয়ে ছাত্রদের সহমর্মিতা আদায় করার পরিবর্তে তারা এটাকে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বাজারে নেমে গেলেন। আর পুলিশ কী করলেন? ছাত্রদের বিরুদ্ধে যে কটা অভিযোগ দায়ের হচ্ছে প্রত্যেকটাকে এফআইআর করলেন। আর ছাত্ররা যখন অভিযোগ দায়ের করলেন যে আমাদের বক্তব্য এই এফআইআরে, সেটাকে নথিভুক্ত করলেন না, যেটা পুলিশের প্রাথমিক কাজ ছিল। এটার জন্য আদালতে আসতে হবে, যে কোনো সামান্য অধিকার রক্ষার জন্য আদালতে আসতে হবে। এ কি প্রশাসন চলছে? গণতান্ত্রিক প্রশাসন? এ তো পুরো পাগলের রাজত্ব চলছে। আমরা এই তুগলকের আমল বলা হয় কেন? এই কারণেই। তাহলে পুলিশ প্রশাসন যদি তারা সৎভাবে কাজ না করেন, তাহলে তারা কি আশা করছেন ছাত্র সমাজ সব মেনে নেবে? পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের কোথাও মেনে নিচ্ছে না, মেনে নেবে না। অতএব যারা শাসনে আছেন তাদের অনেক বেশি সহনশীল এবং নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। ছাত্রদের মনের কথাটা বোঝা দরকার, কেন ছাত্ররা বিক্ষুব্ধ। এইটা না বুঝলে পরে প্রশাসন চালানো যাবে না। আর এই যদি পরিকল্পনা করি আমি 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখল করে নেব, 3 মিনিটে দখল করে নেব, এটা গুন্ডাদের ভাষা। এই গুন্ডাদের ভাষায় যদি প্রশাসকরা ব্যবহার করেন, ছাত্রদের পাল্টা ভাষা কী হবে? তখন বলবেন ছাত্ররা কথা বলছে কেন? আমি তো বলবো ছাত্ররা অনেক ভদ্র, তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, অনেক সহনশীলতার পরিচয় দিয়েছেন। একটা মিথ্যে অভিযোগ করে দেখা হলে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার ঘর জ্বালানো হয়েছে তিনি তো বলছেন আমার ঘর জ্বলেনি, তো মিথ্যে অভিযোগ করলে কেন? এবং পুলিশের দায়িত্ব এখন যিনি মিথ্যে অভিযোগ করেছেন তাকে ধরে হাফাজতে নেওয়া, পুলিশ নিচ্ছে? দুর্ভাগ্য আমাদের এই ছাত্র আন্দোলনের কথা মনে আছে এবং বাংলাদেশের কথা মনে আছে। বাংলাদেশে একটা যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই এত বড় গণ অভ্যুত্থান ঘটে, তারপর নানা রকম ঘটনা, এবং তারপর একটা সার্বিক যে একটা অচলাবস্থা এখনও কিন্তু বাংলাদেশে কাটেনি। আজকের দিনে যেভাবে এই যে যাদবপুরের এই যে ঘটনা পরম্পরা চলে আসছে বা চলছে, এবং এই রকম ধরনের প্রশাসকদের ভাষা, যেটা একটু আগে আপনি বললেন যে কেউ বলেছেন মন্ত্রী তিনি 1 মিনিটে দখল করে নেবেন। গতকাল মদন মিত্র বলেছেন যে উনি তো অনেক বেশি বলেছেন, 30 সেকেন্ড সময় লাগবে, মুখ্যমন্ত্রীকে কিছু বলতেও হবে না, শুধুমাত্র একটা হালকা করে ইশারাই তার যথেষ্ট।
প্রশ্ন হচ্ছে তাহলে কি শাসক দলের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় গলার কাঁটা হয়ে গেল? হ্যাঁ, শাসক দলের কাছে প্রসঙ্গত বলি, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যেখানেই মুক্ত জ্ঞানের চর্চা আছে সেটাই ওদের পক্ষে ভয়ের ব্যাপার। ওরা নির্বাচন চান না। কেন চান না? যে নির্বাচন না হলে পরে ওরা ওদের পছন্দ মতো কিছু ছাত্রকে, যারা ছাত্র নামে, তাদের দিয়ে ওরা সমস্ত বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর মদনবাবু যে কথা বলেছেন, মদনবাবু একটু কম কথা বললে বোধহয় ওর পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। শরীরের কথাটা ভাবুন। বিশ্ববিদ্যালয় অঙ্গনকে অত সহজে জিতে নেওয়া যায় না। যাদবপুর হোক, প্রেসিডেন্সি হোক, তাদের ধারাবাহিক একটা ছাত্র আন্দোলনের ইতিহাস আছে। কি আমরা বাংলাদেশে দেখলাম এই ছাত্র আন্দোলনটাকে দখল করে নিলেন প্রতিক্রিয়াশীলরা। এখানে তৃণমূল বিজেপি চেষ্টা করছেন, করে ছাত্রদের তারা বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন। বরং ছাত্ররা বাম আদর্শে প্রাণিত হয়ে তারা অনেক বেশি সংঘবদ্ধ, শিক্ষিত, সুশৃঙ্খল এবং মেধা তৈরি করছে। তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলে মেধা তৈরি হবে না, কি করে আঙুলে টাকা তুলতে হয় সেটাই তৈরি হবে। আপনি যেটা একটু আগে বলছিলেন যে দিনের পর দিন ধরে এই যে ছাত্র সংসদের যে নির্বাচন, শেষ পর্যন্ত সেগুলো পুরোটাই আটকে আছে, এবং যেটা ছাত্রদের একটা দাবি, এবং তার ভিতরে অনেক রকমের ছোট ছোট গোষ্ঠী তৈরি হয়েছে যারা শিক্ষাঙ্গনে থ্রেট কালচার চালাচ্ছে। তো এই যে নির্বাচন, এই নির্বাচনে আপত্তিটা কি, কোথায় আপত্তি হলে পরে নির্বাচিত সংস্থা থাকবে, কাটমানির প্রশ্ন থাকবে না, থ্রেট কালচার থাকবে না। সেই জন্যই তো ওরা নির্বাচন করতে দেয় না। যাদবপুরে কর্মসমিতি নির্বাচনের পর ওরা বুঝে গেছে যাদবপুরের হাওয়াটা অন্য, সুতরাং যাদবপুরে হামলা করো, গুন্ডা পাঠিয়ে দাও। যারা গিয়েছিলেন ওখানে, আমি নির্দ্বিধায় বলতে পারি একজনের সঙ্গে শিক্ষার কোনো মৌলিক সম্পর্ক নেই। তারা চান যে এখানে অন্ধ সংস্কার, কুসংস্কার, কুম্ভ স্নান প্রচলিত হোক, মানুষ যেন কখনো প্রশ্ন না করতে পারে যে কুম্ভে কেন যাবে মানুষ। এই প্রশ্ন করলেই ওদের খুব আপত্তি হয়ে যায়, দেশদ্রোহী হয়ে যায়। সুতরাং ওরা জ্ঞান চর্চার পরিবর্তে অজ্ঞান চর্চাকে ওরা লালন পালন করতে চান, সেই জন্যই এত কিছু। পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল যেটা বলেছেন যে 12ই মার্চের মধ্যে যেমন রিপোর্ট তলব করেছেন, কিন্তু তিনি আরও একটা কথা বলেছেন যে আমাদের মনে হচ্ছে যে পুলিশের গাছাড়া মনোভাবের জন্যই এত বিপত্তি, এবং গোয়েন্দা বিভাগের এটা একটা বিরাট বড় ব্যাখ্যা। সে তো পরিষ্কার। তাহলে পুলিশ 3-4টে ছেলে আহত হয়েছে, তাদের যে অভিযোগকে নথিভুক্ত করলেন না, আর কাদের অভিযোগটা নথিভুক্ত করলেন? যারা প্রত্যেকটা শব্দ পড়লে পরে বেরোয় তারা এটা অসত্য কথা বলছেন। কেন করলেন? এবং একটা নয়, 6টা-7টা এফআইআর তারা তৃণমূল কংগ্রেসের নির্দেশে করেছেন। একজন এফআইআর দাখিল করেছেন, যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানার অস্তিত্ব নেই। এরা কারা? এদের সঙ্গে শিক্ষার কি সুদূর সম্পর্ক আছে কি? আমার মনে প্রশ্ন জাগে। সেই জন্যে পুলিশ তার দায়িত্ব পালন করতে পারছেন না। আর শুধুমাত্র নিরাপত্তার ঘেরাটোপ দিয়ে ছাত্র বা গণতন্ত্রের মন জয় করা যায় না। যত বেশি কেউ নিরাপত্তার ঘেরাটোপ বাড়াবে, তত জানবেন তার দুর্বলতা, তত তারা বিচ্ছিন্ন। যারা বিচ্ছিন্ন নন তাদের নিরাপত্তার কোনো প্রয়োজন হয় না, জনগণ তাদের সঙ্গে থাকবেন। ওরা অত্যন্ত আতঙ্কিত বলেই ওরা ওই রকম 5 মিনিটে দখল নেব, 3 মিনিটে দখল নেব, এটা যেন খোলা ময়দান, সেখানে গিয়ে দখল নিয়ে বসে পড়লাম। আর একটু বুদ্ধিবৃত্তির দরকার হয়, সেটা দেখা, বুদ্ধিবৃত্তি দিয়ে জয় কর। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তাহলে 2000, আপনি একটু আগে বলছিলেন যে একটি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শাসক দল ভয় পেয়েছে, যদি সেই কথা অনুসারে আমি প্রশ্ন করি যে 2026-এর নির্বাচন তো আসন্ন, তাহলে সেই 2026-এর নির্বাচনের আগে এই যে ঘটনা পরম্পরা একের পর এক হয়ে যাচ্ছে, তাহলে ভোট বাক্সে পশ্চিমবঙ্গের যে আগামী দিনের বিধানসভার ভোট, সেটাতে কী প্রভাব পড়তে চলেছে? যদি ভোট হয়, আমি বারবার বলি, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে যা আমরা বুঝি হয়, তাহলে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে, এবং সেই আতঙ্কেই ওরা ভোট করছে না, করতে দেবে না। এখন থেকেই আওয়াজ উঠছে, জিতলে পরে 50 লাখ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো। জিতলে পরে 50 লাখ 1 কোটি টাকা মানেটা কি? কোত্থেকে আসছে? এই ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা, শিক্ষা দুর্নীতির বেআইনি টাকা, স্বাস্থ্য দুর্নীতির বেআইনি টাকা, এই সমস্ত টাকা দিয়ে ওরা তরুণদের প্রভাবিত করছে কুপথে। টাকা আর মদ, এই হচ্ছে এই রাজ্যের বেআইনি টাকা, এবং মদ হচ্ছে এই রাজ্যের মূল উৎস, এবং তা দিয়ে তারা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।
এইটা ওদের একমাত্র অস্ত্র। আমি তো এখনও বলছি, আবারও বলছি, যদি পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তৃণমূল কংগ্রেস মুছে যাবে।